গল্প বলার দেশে আপনাদের একটি খুব মজার গল্প এখন পড়ে শোনাব। গল্পটির নাম বারোয়ারি থিয়েটার। লেখক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পুজোর সময় এলেই শহরে ও পল্লীগ্রামে বারোয়ারি তলায় থিয়েটার যাত্রা করার একটা রেওয়াজ আগেকার দিনে খুব ছিল, আমাদের গ্রামেও ছিল। তবে পেশাদারি যাত্রা বা থিয়েটারের দলকে সবসময় আনা হতো না। অধিকাংশ জায়গায় শৌখিন দল থিয়েটার করত। দল তৈরি হতো মাসখানেক আগে থেকে। আমাদের হরিহরপুর গাঁয়ের ছেলেরা একবার থিয়েটার করবে ঠিক করলে। ছেলেদের মধ্যে গোদল, নুটে, পটপটে, ফুলকো, ন্যাটা, পেটকো সবাই থিয়েটার করবার জন্য মেতে উঠল। আমি ওদের ক্লাবের মেম্বার। আমায় বললে, তোকেও থিয়েটারে নামতে হবে। আমিও খুব উৎসাহী হয়ে উঠলুম। থিয়েটার করব, লোকে একেবারে চরচর করে হাততালি দেবে, পাড়ায় সকলের কাছে খাতির বেড়ে যাবে। ওহ, কি মজাই না হবে। তখন বয়স কম তো, তাই মনে হতো থিয়েটার করে যে খাতির লোকে পায়, সে খাতির ক্লাসে ফার্স্ট বয় হয়েও পাওয়া যায় না। ঠিক হলো, একটা পৌরাণিক বই করতে হবে। কর্ণার্জুন প্লে করা ঠিক হলো, কিন্তু ফুলকোটাকে ভীমের পার্ট দিয়ে মহা বিপদ উপস্থিত হলো। কোনো কথা তার মুখস্থ থাকে না, প্রম্পট করলেও ধরতে পারে না, কিন্তু কথায় কথায় বলে, ও দেখে নিস, স্টেজে মেরে দেব। আমার পার্ট ছিল দ্রোণাচার্যের। আমি বেশ ভালো করে পার্টটা মুখস্থ করেছিলুম, কিন্তু আমরা সবাই আনাড়ি। যে যার খুশি যেখানে সেখানে দাঁড়াই, বসে পড়ি। কারুর আবার উল্টোপাল্টা কথা হয়ে যায়, সে আর এক আপদ, কেউ খেই পায় না। আমাদের ডিরেক্টর হলো গোদল। কলকাতায় গিয়ে সে 2-4টে থিয়েটার দেখে এসেছিল, তাই সবার ওপর কর্তৃত্ব পেল। কর্ণর পার্টও তার। পাড়ার এক অল্পবয়সী মাস্টারমশাই প্রম্পটার। মাস্টারমশাইকে নিয়ে কিন্তু বিপদ হলো। কে কি বলছে তা না শুনে তিনি স্রেফ রিডিং পড়ে যান, যেন স্কুলে পড়াচ্ছেন। কিছু বলতেও পারা যায় না, কারণ তিনি পেশায় মাস্টারমশাই। যাই হোক, পুরো স্টেজ রিহার্সালের দিনে দেখা গেল ধৃতরাষ্ট্রের কথা যখনও শেষ হয়নি, তিনি তখন গড়গড় করে 3 পাতা রিডিং পড়ে দ্রৌপদীর কথা বলতে শুরু করেছেন। তখন সবাই পার্ট ঘুলিয়ে মরছে। শেষে গোদল ক্ষেপে উঠে বলে উঠল, স্যার, এটা আপনার ক্লাস নয় যে রেলগাড়ির মতো গড়গড় করে রিডিং পড়ে যাবেন। আমরা কি বলছি, কোথায় আমরা গোদ খেতে যাচ্ছি, সেটা উইংসের পাশ থেকে বুঝে লাইন ধরিয়ে দেবেন, নইলে সব তো ছই ছৎকার হয়ে যাবে। মাস্টারমশাই ক্ষেপে বলে উঠলেন, তুমি আর আমায় জ্ঞান দিও না গোদল। থিয়েটারে মাস্টারি করো, আমাকে পড়ার ধাঁচ শেখাতে এসো না। নিজেরা একবর্ণ মুখস্থ করবে না, আমি কতবার থামব? বই থেকে একবার চোখ তুললে আবার বইয়ের সেই লাইন চোখে পড়ে। গোদল আবার কি বলতে যাচ্ছিল। সকলে ঝগড়াটা পাকলে লাস্ট মোমেন্টে আবার কোথায় নতুন প্রম্পটার পাওয়া যাবে ভেবে বলে উঠল, যাগ্গে, আসল দিনে মাস্টারমশাই ঠিক জায়গায় ধরিয়ে দেবেন। এখন চলুক রিহার্সাল। আসলে সপ্তমীর দিনে আমরা প্লে করব, সেই আনন্দে আত্মহারা। পাড়াগা, তখন সেখানে এত রাস্তাঘাটও হয়নি। আমরা সবাই যেন দিগ্বিজয় করতে বেরিয়েছি, এই আর মনের ভাব। রিহার্সাল একটু গোলমাল হয়ে যদি প্লে বন্ধ করা হয়ে যায়, তাহলে তো সবার প্রেস্টিজ পাংচার। এই আমাদের প্রথম প্লে। পাশের গ্রামের ছেলেরা আবার একটা ঐতিহাসিক নাটক প্লে করবে। তারা যদি আমাদের চেয়ে উতরে যায়, তাহলেও তো মুশকিল। আমরা সবাইকে ছাড়িয়ে যাব, ওটা দলের বায়না হয়েছে। তারা নয় ভালো করবে, অনেক দিন করছে, নাচ গান সং দিয়ে মাতিয়ে দেবে। আবার নবমীতে সব পাড়ার বড় লোকেরা প্লে করবেন, তারা তো আমাদের গ্রাহ্যই করেন না।
বলেন চ্যাংড়ারা আবার নাটক করবে কি? এতগুলো কম্পিটিটর, এদের নাকে আমরা ঝামা ঘষে দিয়ে বেরিয়ে যাব বলে গোদল ভরসা দিয়েছে। সে ভরসা পেয়ে আমি আর আমার বন্ধুরা রাজ্যের আত্মীয় স্বজনকে বাড়িতে নেমন্তন্ন করেছি। আমি মিনিমাসিকে, ঘুগনি পিসিকে আর ঘুন্টি, পিল্টু, ঝন্টু, নুন্টু এইসব মামাতো বোন আর ভাইদের নিয়ে মামা মামিকে, পিস্তুত বোন আর ভাইদের কদিন গায়ে পুজো আর থিয়েটার দেখার নেমন্তন্ন করে এসেছি কলকাতায় গিয়ে। তারপর যদি প্লে না হয় তাহলেই তো মাথায় বজ্রাঘাত। রাত্রিরে কদিন ঘুমই হচ্ছে না কারুর। ইতিমধ্যে দিন এগিয়ে এলো, স্টেজ বাঁধা হয়ে গেল। ষষ্ঠীর দিন আমরা কজন ষষ্ঠীর বাছা বেলা 4টে থেকে মেকআপওয়ালাদের সামনে বসে রং মেখে তৈরি হতে লাগলুম। রাত 10:30টার পর নাটক আরম্ভ হবে, কিন্তু আমরা 7টার ভেতরে যে যার জাব্বা জব্বা পরে, মুখে দাড়িগোপ এঁটে, মাথায় পরচুলো সেটে রেডি। তখনও শুধু কতকগুলো ছ্যানকা আর 2-4টি ছোকরা, যারা দর্শকদের জায়গায় কেউ বসেনি। পাড়াগাঁয়ে রাত 10টা, 10:30টার আগে নাটক বা যাত্রা শুরুই হয় না, কারণ লোকজনেরা বাড়ির খাওয়া দাওয়া চুকিয়ে, খুব বাচ্চা ছেলেদের ঘুম পাড়িয়ে তবে এসব জায়গায় আসেন, আর রাত কাবার হলে বাড়ি ফেরেন। কিন্তু 7টা থেকে রাত 10:30 পর্যন্ত ওই দাড়ি চুল গোঁফ নিয়ে এঁটে বসে থাকা যে কী কষ্টকর তা হাড়ে হাড়ে বুঝতে পারলুম। দাড়ি গোঁফের গঁদ শুকিয়ে যেতে মনে হলো যে গালের চামড়া বোধহয় চাবড়া চাবড়া হয়ে খসে যাবে। নুটে পরশুরাম সেজে মাথায় জটা নিয়ে বসেছিল। হঠাৎ সে ক্ষেপে গিয়ে 8:30 নাগাদ চিৎকার করে বলে উঠল, এই শিগগির আরম্ভ করে দে, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। শেষকালে আমি কেলেঙ্কারি করে বসবো, তখন ভালো হবে না কিন্তু। নুটে এমনিতেই মাথা গরম, 3বার করে পুকুরে চান করে আসে, আর সময় সময় ক্ষেপে গেলে শুধু গালমন্দ করে না, কামড়েও দেয়। ওর রক্তবর্ণ চক্ষু দেখে আমাদের ভয় হয়ে গেল। ডিরেক্টর গোদলকে গিয়ে বললুম, দেখ নুটে ক্রমশ ক্ষেপছে, কোন সময় জটামটা ছিঁড়ে স্টেজের ওপরেই তাণ্ডব নাচ শুরু করে দেবে। এক্ষেত্রে যে কজন লোক জমেছে ওদের সামনে থিয়েটার শুরু করে দাও। গোদল বললে, কভি নেহি, 10:30টার আগে ড্রপ উঠবে না। ওর তো একটা সিন গোড়ার দিকে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তোরা একটু গল্প সল্প কর, ওকে ঠান্ডা রাখ। আমরা চেষ্টা ত্রুটি করলুম না, কিন্তু দেখলুম পাগলা ক্রমশ ক্ষিপছে। শেষে একজন বুদ্ধি করে ওর জটাটাকে খুলে মাথায় জল থাবড়াতে লাগলো, তখন একটু ঠান্ডা হলো। ওদিকে দেখি পেটকো দুঃশাসন সেজে পোশাক আশাক আটা অবস্থায় একজনকে বললে, এই তাড়াতাড়ি একটা গামছা নিয়ে আয় ও বাড়ি থেকে, আর জামার পেছনের সেফটি পিনটা খুলে দে। আমরা বললুম, আর 8 ঘন্টা আছে 10:30 হতে, তুই এখন জামার সেফটি পিন খুলতে বলছিস কেন? পেটকো আনচান করে বলতে শুরু করলে, তোরা বুঝতে পারছিস না, আমি আর রাখতে পারছি না। আমরা জিজ্ঞেস করলুম, খুব গরম হচ্ছে নাকি? পেটকো বলল, না না, অন্য কোনো গরম নয়, পেট গরম। শিগগির গামছা আন, মাঠে যাব। কি সর্বনাশ, টাইম হয়ে এলো, এখন বাড়ি থেকে গামছা আনতে গেলে তো দেরি হয়ে যাবে। তবু তাড়াতাড়ি একটা ছোকরাকে ডেকে বললুম, ওরে শিগগির একটা গামছা নিয়ে আয় তো। সে জিজ্ঞাসা করলে, গামছা কি হবে? আমরা চটে উঠে বললুম, পরে বলবো, তুই দৌড়ে মা দুর্গার সামনে যে গামছা রয়েছে তাই নিয়ে আয়, পেটকোর পেট। কিন্তু অত কৈফিয়ত দিয়ে গামছা আনতে আনতে দুঃশাসন স্টেজের ওপরে কেলেঙ্কারি করে বসে রইল। প্রাকৃতিক বেগকে রোখা যায়? এই নিয়ে হুজ্জুত। দুঃশাসনকে শাসন করাও গেল না, এ ব্যাপার নিয়ে হইচই করাও গেল না। কোনো মতে ধাঙরদের ডেকে পুকুর থেকে জল এনে সব কিছু ধুয়ে মুছে ফেলা হলো, কিন্তু দুঃশাসনের বিপদ কাটল না। ওদিকে ডিরেক্টর গোদল গজরাচ্ছে, যত সব বাদর, এমন জানলে জন্মে প্লে করতুম না তোদের সঙ্গে।
ঠিক এই সময় দুঃশাসন গামছা পরে পুকুরে হাত মুখ ধুয়ে প্যান্টলুন ছেড়ে সাজঘরে ঢুকে বলল, আমায় একটা রাজার প্যান্টলুন দাও, ওটা নষ্ট হয়ে গেছে। যে সাজ পোশাক পরাচ্ছিল সে বললে, আর প্যান্টলুন নেই, হিসেব করে পোশাক আনা হয়েছিল, তুমি যা হয় একটা পরে নাও। গোদল রেগে বলল, ঘন্টা দাও, টাইম হয়ে গেছে, আমি কারুর জন্য অপেক্ষা করব না, বলে রেডি হয়ে গেল। আমরা আবার ঠিক করে নিলাম দুঃশাসনের কি হলো তা দেখবার জন্য কেউ দাঁড়ালুম না। 10:30 বেজে আরও 10 মিনিট তখন পার হয়ে গেছে। প্রথম অঙ্ক উঠল, কর্ণ সূর্য স্তপ টপ করলে অন্যান্য দৃশ্যগুলো কোনো মতে উতরে গেল। তারপর এলো পরশুরামের সঙ্গে কর্ণের সিন। সে একটা সিন হলো বটে। কর্ণ গুরুর মাথা টিপছেন, তার উড়ুতে একটা পোকা কামড়ালো। গোদল একটা আলতা ভিজিয়ে রক্তটা গুরুর কানের দিকে বেশ হাতটা কৌশলে চালিয়ে রক্তপাতটা বেশ ন্যাচারাল করে দিলে। কিন্তু পরশুরাম বেশি নুটেকে বলেনি যে সে তার কানের পাশে আলতার জল ঢালবে। নুটে একে মাথা গরম ছেলে, তার উপর জানে না গোদল আলতার জল কানের পাশে ঢালবে। হঠাৎ, এই কি করছিস বলে দাঁড়িয়ে উঠল। কানে হাত বুলোতে গিয়ে দেখলে আলতার রং গড়াচ্ছে। আঙুল দিয়ে সেটা পরীক্ষা করে সে বলে উঠল, এসব কি বাদরামি হচ্ছে, দোল খেলছো? প্রথমে গোদল গোদ খেয়ে গেছিল, কিন্তু সিনটা ডুববে ভেবে সে একেবারে হাত জোর করে, ক্ষমা করো গুরু, অষ্টপাত কেটেছে আমার উরু, করো ক্রোধ সংবরণ করে নিজে ম্যানেজ করে নিলে। কিন্তু নুটে নিজের পার্টটাট ভুলে গিয়ে বানিয়ে বানিয়ে বলতে লাগলো, তুই কর্ণ একেবারে গাধা, পাণ্ডবের হাতে তোর মরণ নিশ্চয়, তার আগে আমি দিব মার, বলে ক্ষেপে গোদলকে তাড়া করল। গোদল ছুটল উইংসের দিকে। সেই সময় প্রম্পটার মাস্টারমশাই পট করে বাঁশি বাজিয়ে দিতেই পেছনের ঝোলানো সিনটা গুটিয়ে যেতে লাগলো। শিফটাররা বাঁশি বাজতেই ভাবলে পরের দৃশ্য হবে, তাই কপিকলের দড়ি টানতে শুরু করলে। আমি ঠিক পেছনে দাঁড়িয়ে নিজের সিনে নামবার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পরশুরামের চিৎকারে কৌতূহলী হয়ে সামনে ঝোলানো সিনটার তলার ফাঁকে নুটে আর গোদলার মধ্যে মারামারি বেঁধেছে কিনা দেখতে গিয়েই হলো বিপদ। আমি বুঝতেই পারিনি যে সিনটা পট করে গুটিয়ে নেবে। দ্রোণাচার্যের লম্বা দাড়িটি নিয়ে তখনও সেই তলার ফাঁকটিতে হামাগুড়ি দিয়ে বসেছিলাম। বুঝতে পারিনি আমার দাড়িটার লম্বা চুল সিন ওঠার সঙ্গে সঙ্গে তার রোলারে জড়িয়ে গেছে। টান পড়তেই উঠে পড়েছিলাম বটে, কিন্তু দাড়ি জড়ানো সে দৃশ্যপটটি তখন স্টেজ থেকে আমায় আধাত তুলে ফেলেছে, আর আমি ওরে বাবারে গেছিরে করে চেঁচাচ্ছি। তখন শিফটারদের হুঁশ হলো, তারা ধূপ করে সিনটা ফেলে দিলে। লোকে আমার অবস্থা খানিকটা দেখতে পেয়ে হেসে লুটোপুটি খেতে লাগলো, কিন্তু আমি রক্ষে পাবার পরই আবার চট করে সিনটা তুলে ফেললে। গুটানোর সময় আমার একধারের দাড়ি সাফ হয়ে গেছে, আর অন্যদিকে দাড়ি ঝুলছে। সেই অবস্থায় দর্শকদের সামনে দাঁড়াতে আবার হাসির ঢেউ উঠল। পাঠ বলবো কি, সবাই হাসছে। দুঃশাসনের সঙ্গে আবার ওইখানে কি কথা ছিল। সে হতভাগা তখনও ওপরে জরির পোশাক পরেছিল, কিন্তু সেই যে তখন থেকে প্যান্টলুন খুঁজছিল সেটা না পেয়ে রেগে মেগে যে গামছাটা পরে স্টেজে ঢুকে পড়ল। দর্শকদের হাসি 4 গুণ বেড়ে গেল গামছা পরা দুঃশাসনকে দেখে। আমার পাট গেল গুলিয়ে। কে ধরিয়ে দেবে? মাস্টার মশাই তখন পরের সিন পড়ে যাচ্ছেন। আমি প্রাণ রক্ষার জন্য অনেক কথা বানিয়ে বকবক করে গেলুম বটে, কিন্তু কে তা শুনছে? দুঃশাসন বেটা আমার আরও সর্বনাশ করে দিলে। মনে মনে আমি খেপছি। কোনো ক্রমে সে প্রচণ্ড হাসির কলরলের মধ্যে নিজের কথাগুলো বলেই নেপথ্যে ছুটে গেলুম। ইতিমধ্যে মাস্টারমশাই হুইসিল দিয়ে দিলেন। পরের সিনে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল ও সহদেব প্রবেশ করল। তারা প্রথমটায় বেশ বলছিল, তারপর প্রম্পটারের ভরসায় উইংসের পাশে দাঁড়াতে শুনতে পেলে মাস্টারমশাই পরের দৃশ্যের কর্ণ ও পদ্মাবতীর পাঠ বলে যাচ্ছেন।
আসলে মাস্টার মশাই ক্লাসে পড়াতেনও দ্রুত, তার কারণ ছিল তিনি তোতলা। একবার থামলে আবার আরম্ভ করতে বেশ বেগ পেতে হতো, সেই কারণে তিনি থামতে চাইতেন না। ইতিমধ্যে যুধিষ্ঠির কথা চালাতে লাগলো। অর্জুন, নকুল, সহদেব সবাই খানিকটা মুখস্থ, খানিকটা বানিয়ে বলছে, কিন্তু ভীমরূপী ফুলকো একটা কথা বলছে আর অর্ধেকটা বলে ক্রমাগত গদা ঘোরাচ্ছে। আর যুধিষ্ঠির, নকুল, সহদেবও সব কথা ঘুলিয়ে ফেলছে। মাস্টারমশাই তখন তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে পৌঁছে গেছেন। ফুলকো রেগে কাই, মাস্টারের উদ্দেশ্যে মাঝে মাঝে উইংসের ধারে যাচ্ছে আর এলোমেলো কথা শুনে খেপছে। হঠাৎ ঘুরতে ঘুরতে বলে উঠল, এই জমের অরুচিতাকে কে প্রম্পট করতে দিয়েছে বলতো? মাস্টারের কানে কথাটা যেতে ভদ্রলোক চোটে বইখানা স্টেজে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু ভীম খেপে গিয়ে খপ করে তার চুলের মুঠি ধরে একেবারে স্টেজের ওপর ফেলে গদা দিয়ে দমাদম পিটতে শুরু করে দিলে। ভাগ্যি গদার মধ্যে শুধু নারকেলের ছোবড়া পোড়া ছিল, তাই রক্ষে শুধু গদাম গদাম করে শব্দ হতে লাগলো। ভদ্রলোক যতবার উঠতে যান, ফুলকো তত রাগে ফুলতে ফুলতে তাকে হাঁটুর গুঁতো মেরে শুইয়ে দেয় আবার পেটে। যুধিষ্ঠির, নকুল, সহদেব কেউ সামলাতে পারে না। তখন গোদল ছুটে এসে গদাটা কেড়ে নিয়ে কোনো মতে ফুলকোকে ভেতরে টেনে নিয়ে যায়, তাই রক্ষে। তখন দর্শকদের কি হাসি আর শীষ! যবনিকা ফেলে দিতে হলো তাড়াতাড়ি, কিন্তু অভিনয়ও আর হলো না। ফুলকোর কথাই সত্যি হলো, স্টেজে সে মেরে দিয়েই বেরিয়ে গেল বটে। দর্শকরা মাঝরাতে বলহরি হরিবোল দিতে দিতে চলে গেল। সেই থেকে জীবনে আমি আর কোনো দিন স্টেজে নামিনি।